আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি ক্যাপ্টেন হাসিফ হাসান খান। এনটিভির নিয়মিত অনুষ্ঠান সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজ আমরা এমন একটি সময়ে দাঁড়িয়ে আছি যখন আমাদের অর্থনীতি একটি রূপান্তরিত পথে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সামনেই আমাদের বাজেট, কিন্তু বাজেটের সফল বাস্তবায়ন থমকে যেতে পারে যদি অর্থনীতির মূল চালিকা শক্তি ব্যাংকিং খাত রক্তক্ষরণ যদি আমরা বন্ধ না করতে পারি। গত 17 বছরে ব্যাপক অব্যবস্থা, লুটপাট এবং ঋণ খেলাপির এখন যে পর্যায়ে এসেছে সর্বোচ্চ পর্যায়ে, এবং মূলধনের যে পাচার হয়েছে তাতে বাংলাদেশের অর্থনীতি এবং ব্যাংকিং খাতে যে ক্ষত সৃষ্টি হয়েছে তার নিরাময় করার জন্য আসল উপায়টা কী? একদিকে তারল্য সংকট, অন্যদিকে শুল্ক নীতির জাতাকলে বাংলাদেশের অটোমোবাইল সেক্টর এবং বেসরকারি বিনিয়োগ আজ কোন পথে? এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমরা স্টুডিওতে বাংলাদেশের দুইজন শীর্ষস্থানীয় অত্যন্ত মেধাবী ব্যবসায়ী নেতা দুজনকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমার পাশে আছেন আব্দুল হক সাহেব, তিনি বাংলাদেশ বারবিটা, যেটাকে আমরা বলি বাংলাদেশ রিকন্ডিশন ভেহিকেলস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের ফাউন্ডার প্রেসিডেন্ট আপনি, এবং ইতিমধ্যে উনি 4 বার এই দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি 6 বার বাংলাদেশের শীর্ষ অর্গানাইজেশন এফবিসিসিআই এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন, এবং এফবিসিসিআই এর কয়েকটি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানও আপনি ছিলেন। আরও আমাদের সাথে রয়েছেন আবুল কাশেম সাহেব, উনিও বাংলাদেশের অত্যন্ত একজন মেধাবী এবং গুণী ব্যবসায়িক নেতা। তিনি ইয়ুথ গ্রুপের ফাউন্ডার চেয়ারম্যান এবং দি ফাইন্যান্স ইসলামী ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের কর্ণধার, এবং তিনিও এফবিসিসিআই এবং বিজিএমইর ভাইস প্রেসিডেন্ট ছিলেন। আপনাদের দুজনকেই এনটিভিতে স্বাগত জানাচ্ছি। জি, আমরা প্রথমে আসতে চাই আবুল কাশেম হায়দার আপনার কাছে, যে 17 বছরে আমাদের যে ব্যাংকিং খাতকে রাজনৈতিক এবং অবকাঠামো যেভাবে ব্যবহার করা হয়েছে তার ফলশ্রুতিতে ঋণ খেলাপি এখন এই মুহূর্তে মানে ঐতিহাসিকভাবে সর্বোচ্চ পর্যায়ে। একজন ব্যবসায়ী এবং আপনি ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসাবে এই খাতের বর্তমান ক্ষত যেটা, এটাকে কতটুকু গভীর হিসাবে আপনি দেখেন? ধন্যবাদ আমার সহ-আলোচক আব্দুল হক ভাই। আপনি একটা গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপনা করেছেন। আসলে ব্যাংকিং খাত এবং আর্থিক খাত, ব্যাংক, ইন্স্যুরেন্স, লিজিং, এই 3টা বড় সেক্টর নিয়েই তো আর্থিক খাত। এই 3টা খাতের আপনার ধ্বংসের কাজ শুরু হয়েছে মনে করেন 2008 সালের পর থেকে, এবং বিগত স্বৈরাচার সরকার শেখ হাসিনার নেতৃত্বে এই সরকার যখন পরপর ক্ষমতায় আসে তখন তার অদূরদর্শী সিদ্ধান্তগুলো আমাদের ব্যাংকিং খাতের ধ্বংস ডেকে আনে। প্রথমত হলো এই বিগত দিনে ব্যাংকিং খাতের যে আইনের প্রয়োগ, সঠিক আইনের প্রয়োগ, এই জিনিসটা ছিল না। ব্যক্তির সিদ্ধান্তেই ব্যাংক পরিচালিত হতো। আপনি জানেন যে ব্যাংকিং খাতের মূল কন্ট্রোলিং বডি হলো বাংলাদেশ ব্যাংক, আর বাংলাদেশ ব্যাংকের কন্ট্রোলে কিন্তু সরকারি এবং বেসরকারি সবগুলাই ব্যাংক, আর ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কন্ট্রোলার অফ ইন্স্যুরেন্সের আন্ডারে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো, আর আর্থিক প্রতিষ্ঠান যেগুলো লিজিং কোম্পানি সেগুলো বাংলাদেশ ব্যাংকের কন্ট্রোলে। এদিকে দেখেন বাংলাদেশ ব্যাংকের আওতাধীন ব্যাংক এবং আর্থিক খাত, কিন্তু আবার সরকারি ব্যাংকগুলো পরিচালনার দায়িত্ব হলো অর্থ মন্ত্রণালয়ের বিভাগ। এইখানে দেখেন একটা দ্বৈত প্রশাসন। সরকারি ব্যাংকগুলো কন্ট্রোল করে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স,
আর বেসরকারি ব্যাংক এবং আর্থিক কোম্পানিগুলো কন্ট্রোল করতেছে বাংলাদেশ ব্যাংক। এই দ্বৈত প্রশাসনের কারণে ব্যাংকিং খাত একটা চরম দুর্দশার মধ্যে আছে, বর্তমানও আছে। আজকে এই নতুন সরকার আসার পরে, এই নির্বাচিত সরকার আসার পরে আমরা ব্যাংকিং ও আর্থিক খাতের যে গতি যে ফিরে আসছে সেটা নমুনা এখনও দেখতে পাইনি। কিন্তু 5ই আগস্টের পরে অন্তর্বর্তী সরকার, ইউনূস সরকার যে সমস্ত পদক্ষেপগুলো নিয়েছিলেন তাতে ব্যাংকিং খাতের একটা পরিবর্তন, ভাইব্রেশন কিন্তু শুরু হয়েছিল। প্রথম ভাইব্রেশন আমরা লক্ষ্য করেছি যে তিনি একটা সংস্কার কমিশন করেছেন বেসরকারি খাতের দেবপ্রিয় ভট্টাচার্যকে দিয়ে, এবং তিনি একটা রিপোর্ট প্রকাশ করেছেন এবং তাতে তিনি দেখিয়েছেন কত হাজার হাজার কোটি টাকা ব্যাংকিং খাত থেকে লুট হয়েছে এবং বিদেশে পাচার হয়েছে। এই অন্তর্বর্তী সরকার ওই সংস্কার কমিশনের প্রস্তাব অনুসারে কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন। এই পদক্ষেপগুলো একটা সরকারের গ্যাজেট নোটিফিকেশন মাধ্যমে কার্যকরী হয়। কিন্তু বিগত পার্লামেন্টে অধিকাংশই গ্যাজেট নোটিফিকেশন পাস করা হয়, কিন্তু ব্যাংকিং যে নোটিফিকেশনটা, বিজ্ঞপ্তি সার্কুলারটা, এটাকে কিছুটা অ্যামেন্ডমেন্ট করা হয়। এই অ্যামেন্ডমেন্টের কারণে ব্যাংকিং খাতে আবার একটা নতুন করে ভাইব্রেশন শুরু হয়েছে। সেই শুরু হওয়ার ভাইব্রেশন কি, যে যারা বিগত 16 বছর ধরে ব্যাংক খাতকে বিভিন্নভাবে অর্থ লুট করেছে, নিজেরা নিয়েছে, অর্থ পাচার করেছে এবং সরকারি বেসরকারি সমস্ত ব্যাংকগুলোকে দুর্বল করে ফেলেছে, সে সমস্ত ব্যক্তিরা বা প্রতিষ্ঠান আবার নতুন করে আসার একটা ভীতি ব্যাংকিং সেক্টরে আপনার শুরু হয়েছে। জি, আপনি লক্ষ্য করছেন কিছুদিন আগে যে 5টা ব্যাংকে একাত্র করে সম্মিলিত ইসলামী ব্যাংক করার উদ্যোগ নেওয়া হয়েছে। যাক, সুখের বিষয় যে বর্তমান গভর্নর সাহেব বলছেন যে এই উদ্যোগটা কন্টিনিউ করবে, এই 5টা ব্যাংক। জি, এই বিষয়ে আমরা আসবো, আপনি স্পেসিফিক কোশ্চেন নিয়ে বিষয়ে আসবো। তো আমি একটু আব্দুল হক সাহেব আপনার কাছে আসতে চাই যে ব্যাংকিং খাতে আমরা এখন দেখছি যে তারুল্য সংকট, যেরকম ভাই বলেছেন যে অদূরদর্শী, শেখ হাসিনা অদূরদর্শী। আপনি কি মনে করেন যে এটা অদূরদর্শী নাকি প্ল্যান ওয়েতে এটাকে নিয়ে যাওয়া হলো? তো আমি আপনার কাছে যে কোশ্চেন করতে চাই যে তীব্র তারুল্য সংকট, আস্থার সংকট, মানে আমাদের অটোমোবাইল খাতটা এটা তো বড় এলসি নির্ভর। তো এই খাতে আপনি কি ধরনের ধাক্কা আপনি দেখছেন? আপনাকে অনেক ধন্যবাদ এবং আমার বিজ্ঞ আলোচক আবুল কাশেম হায়দার সাহেবকে অনেক ধন্যবাদ। উনি চমৎকারভাবে আলোচনার সূচনা করেছেন। জি, ব্যাপারটা এত গভীর জি, যে এটা আসলে আমরা তো কেউ বিশেষজ্ঞ নই, আমরা ব্যবসা করি, কিন্তু এখানে অনেক বিষয় আছে যেটা অনেক গভীরের ইম্প্যাক্ট। যেমন ধরেন আপনি গাড়ির কথা বললেন, জি, একটা উদাহরণ দেই যে 2025 সালে বাংলাদেশে গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে 9,400-র মতো, অবশ্য বছর 3 আগে এটা ছিল প্রায় 25,000। জি, তো সাধারণত পৃথিবীতে সব গ্রোথ হয়, বাড়ে, জি, এটা অর্ধেকেরও কমে চলে আসলো। এটা কি ইঙ্গিত করে? এটা ভয়াবহ বিপর্যয়ের ইঙ্গিত করে। অতএব আমি বলবো যে বাংলাদেশে ব্যাংকিং সেক্টরে যেটা হয়েছে তার ইম্প্যাক্ট স্টাডি কিন্তু পুরোপুরি হয় নাই। তার কারণে, এই লুটপাটের কারণে, একটা তো হলো প্রাতিষ্ঠানিকভাবে ব্যাংকগুলোর প্রতি জনগণের আস্থার মারাত্মক ধস হয়েছে, যেটা অর্থমন্ত্রী, আমাদের বর্তমান মাননীয় অর্থমন্ত্রী বলেছেন বিধ্বস্ত কোট আনকোট ব্যাংকিং সেক্টর। জি, তো বিধ্বস্ত ব্যাংকিং সেক্টরের কারণগুলো কি কি? কারণের মধ্যে গত সরকারের সরাসরি মদদে, হস্তক্ষেপে এবং আমি বলবো যে অনেকটা পরিকল্পিতভাবেই তারা ব্যাংকটাকে একটা গোষ্ঠী কিংবা অনেকগুলা গোষ্ঠীকে দিয়েছেন এবং ব্যাংকগুলোকে তারা শূন্য করে দিয়েছেন কয়েকটা অলিগার্ক কিংবা দানবের মতো উদ্যোক্তা তৈরি করে, যারা রাষ্ট্রায়ত্ত ব্যাংক, জনতা ব্যাংককে খালি করেছে, ইসলামী ব্যাংকটাকে দখল করেছে। প্রথমে এটাকে বন্ধ করে দিতে চেয়েছিল, পরবর্তীতে প্রথম বন্ধ করতে পারেনি, কারণ তখনকার আবুল মাল আব্দুল মুহিত সাহেব বুঝেছিলেন যেটা বন্ধ করার পরিণাম হবে অর্থনীতির জন্য খুবই খারাপ। জি, কারণ ইসলামী ব্যাংক ক্ষুদ্র, মাঝারি, বৃহৎ, ভেরি লার্জ স্কেলে ফাইন্যান্স করেছে, যেটা অন্য ব্যাংক পারে নাই। সবগুলা ব্যাংক মিলেও যা করতে পারতো তার চেয়ে বেশি একা ইসলামী ব্যাংক করেছে।
এবং তার ফলে যে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান, তারপরে অনেকের উদ্যোক্তা হিসেবে আবির্ভূত হওয়া, ইন্ডাস্ট্রিয়ালিস্ট হিসেবে আবির্ভূত হওয়া, রপ্তানিকারক হওয়া, লক্ষ লক্ষ মানুষের সংস্থান হওয়া, এই কাজগুলো হয়েছিল, যেটাকে কোনো একটা জায়গা থেকে, আমি বলবো বিদেশ থেকে সুপরিকল্পিতভাবে ডিজাইন করা হয়েছে যে এই ব্যাংকটাকে কেটে দিতে পারলে কোনো একটা ছুতায়, তাহলে বাংলাদেশের অর্থনীতিতে বড় রকমের ধস নামবে, একটা যে উন্নয়নটা থেমে যাবে, ফাইন্যান্স পাবে না, ইন্ডাস্ট্রি টাকা পাবে না, ব্যবসাগুলো মার খেয়ে যাবে। ফলে ওটাকে একটা নোক্তা লাগাইছে, ন্যারেশন কি, যে এটা মৌলবাদকে ফাইন্যান্স করে। এটার একটা দার্শনিক দৃষ্টিকোণ দিয়ে ন্যারেশন দিয়েছে, যেটা ওরা মৌলবাদ ফাইন্যান্স করে, হলো আইস কিংবা এই সন্ত্রাসী ফাইন্যান্স করে ইত্যাকার করে গ্লোবালি লবিয়েস্ট লাগিয়েছিল যে এই ব্যাংকের এলসি যেন না নেওয়া হয়, এরকম একটা চেষ্টা করছে। কিন্তু এটা যখন গ্রাহকের পক্ষ থেকে আমরা যখন প্রচণ্ড প্রতিবাদ করেছিলাম, তখন ওই সময় তারা থেমে যায়। থেমে গিয়ে পরবর্তীতে অনেক বড়ভাবে, এবং আমি শ্রদ্ধাভরে স্মরণ করি আবুল মাল আব্দুল মুহিত সাহেবকে, তিনি আফটার অল সৎ মানুষ ছিলেন, উনি বুঝেছিলেন এটা একটা ষড়যন্ত্র, এটা করলে পর দেশের ক্ষতি হবে, ওনাকে দিয়ে পারে নাই, ফলে ওনাকেই বাদ দিয়ে দিল। দিয়ে তারা নতুন অর্থমন্ত্রী আসলো, নতুন গভর্নর আসলো, এমনকি আতিউর রহমান সাহেব কিন্তু এটা করেন নাই। আমি এটা অন রেকর্ড বলতে চাই, তিনি কিন্তু তাকে বুঝিয়েছিলাম যে দেখেন আপনি এটা করতে পারেন না, এটা করলে কিন্তু মারাত্মক ক্ষতি হবে এবং এটা কান্ট্রি রিকভার করতে পারবে না, এবং তাই হলো। কিন্তু পরবর্তী যখন ইসলামী ব্যাংকে রাষ্ট্রীয়, আপনার তো আর্মির মানুষ যেহেতু, যে রাষ্ট্রের অর্গানকে ব্যবহার করে, ডিজিএফআইকে ব্যবহার করে যেভাবে করা হয়েছে, আমি বলবো পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। যে এইভাবে একটা ব্যাংকে দখল করার জন্য তার বিদেশি মালিকানা আছে, তার পরিণাম কি হবে, সবগুলো করে কিন্তু সামনে অ্যাসালম গ্রুপ, তো সামনে পেছন থেকে কিন্তু হাসিনারা এটা করেছে, এবং করে তারা আজকে যে বাংলাদেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে, এর মূল কারণ কিন্তু শুরু হয়েছে ইসলামী ব্যাংকের দখল থেকে। তারপরে ওদের হাতে আবার কতগুলো ব্যাংক ছিল, তারা কি করছে, ওই ব্যাংকগুলো এমন ভাবে চালাইছে যে ভিতর থেকে সব খালি করে ফেলছে। ওরা ডলার কিন্তু দুবাইতে, যেগুলো ফেসবুকে আমরা দেখলাম, কিনে টাকাটা দিত, যেমন এখানে তার ইউনিয়ন ব্যাংক আছে কিংবা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক আছে, তাকে বলতো এই যে পটিয়াতে এই টাকা শোধ করো, এরা এখানে শোধ করতো, ও ডলারটা ওদিকে রেখে তারা বিদেশে ইম্পোর্ট করছে এবং ইনভেস্ট করছে। এবং মাঝখানে দায়ী হলো কে, বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষ মসজিদে দিকে মোনাজাত করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ আমাকে সাহায্য করো, কিন্তু তার যে রাষ্ট্র যে তার শত্রু হয়ে গেছে, সরকার যে তার রক্ত শুষে নিয়েছে, সেটা কিন্তু বোঝা কিংবা ওই অ্যানালাইসিস আজও পর্যন্ত কিন্তু ঠিক সেভাবে আসে নাই। এখনো পর্যন্ত পলিটিক্যালি সরল ভাষায় চা দোকানে, রাস্তাঘাটে যে কেন বাংলাদেশ দরিদ্র হলো, আলোচনা কিন্তু এখনো হয়নি। কারণ রাজনৈতিক দলগুলোর ভিতরে কিন্তু রেট আছে, তারা কিন্তু অনেকভাবে, ওদের হাত এত লম্বা যে এদেরকেও তারা নিয়ন্ত্রণ করে। জি, আমরা একটু আবুল কাশেম হায়দার আপনার কাছে যাব, আপনাকে প্রশ্ন রেখে আমরা একটু বিরতিতে যাব। যেটা আপনি বলছিলেন, আপনি নিজেই বলছিলেন যে আমাদের বেশ কিছু দুর্বল ব্যাংকটাকে, ঝুঁকিপূর্ণ ব্যাংকটাকে দেখার জন্য একটা আরবিএস বলে একটা করা হয়েছে, যে ঝুঁকিপূর্ণ ব্যাংক তদারকি করার জন্য। কিন্তু একই সাথে আমরা দেখছি যে যারা ওই যে ব্যাংক দখল করেছিলেন, তাদেরকে ব্যাংকে ফেরত আনার জন্য কিছু আইনগত শিথিলতা করা হয়েছে। তো এই যে দুইমুখী এইটার বিষয়ে আপনার কাছে আমি জানতে চাবো। আবুল কাশেম হায়দার, আপনার কাছে আসতে চাই। আপনার কাছে আমি প্রশ্ন করেছিলাম বিরতিতে যাওয়ার আগে, যে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি আমাদের যে দুর্বল ব্যাংকগুলো, সেটাকে ঝুঁকিপূর্ণ তদারকির জন্য একটা আরবিএস করেছে, এবং একই সাথে আমরা দেখছি যে কিছু আইন শিথিল করা হয়েছে, যারা ব্যাংক দখল করেছিলেন বলে আমরা শুনেছি, তাদেরকে আবার ব্যাংকে ফেরত আসার জন্য। তো এই যে দুইটা জিনিসে এখানে কি আমাদের আস্থার সংকট বাড়বে না আরো কমবে, এটার বিষয়ে? আসলে এই খবর আসার পরে আপনারা লক্ষ্য করছেন, ইসলামী ব্যাংক সহ বেশ কিছু ব্যাংক থেকে গ্রাহকরা তাদের টাকা উইথড্র আরম্ভ করেছে। ইসলামী ব্যাংক একে গত কিছুদিনে 1000 কোটি টাকার উপর পর্যন্ত উইথড্র হয়ে গেছে। তার মানে কি, অর্থাৎ যে সমস্ত ব্যক্তিবর্গ, যারা প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক সহ 5-7টা ব্যাংক দখল করেছিল অবৈধভাবে, ওরা আবার ফিরে আসতেছে। কারণ সার্কুলারে উল্লেখ আছে 7% দিলেই
তারা মালিকানা ফিরে পাবে, এই ধরনের সার্কুলার। এই জন্য গ্রাহকদের মধ্যে একটা আস্থা সংকট দেখা দিল যে আবার যদি তারা ফিরে আসে তাহলে ব্যাংকগুলো তো আবার যে একটা চলমান অবস্থা হয়েছিল এটা বন্ধ হয়ে যাবে, কাজেই গ্রাহকরা তার টাকা পাবে না। আপনারা লক্ষ্য করেছেন যে 5টা ব্যাংকে একাত্র করার চেষ্টা করছে, ওখানে তো 5,000 টাকার চেক দিলেও টাকা পাওয়া যাচ্ছে না ওখানে। তো কাজেই এখন আবার নতুন করে কিন্তু একটা ঝাঁকুনি এসে গেল। এই গভর্নমেন্টকে এখন চিন্তা করতে হবে, যারা ব্যাংক লুট করলো, প্রথমত হলো এই লুটারদের তো বিচার করতে হবে আগে। ব্যাংকে লুট করলে সে অন্যায় করলো, এদেরকে বিচার করতে হবে এক। 2 নম্বরে হলো অবৈধভাবে যে টাকাটা ব্যাংকগুলোর থেকে নিয়ে গেছে তারা, এই টাকাটা তাদেরকে ফেরত দিতে হবে। 3 নম্বর হলো যে টাকাটা তারা পাচার করেছে বিদেশে, সেই পাচারকৃত অর্থ ফেরত আনতে হবে। কিন্তু দেখেন এই 3টে বিষয়ের কোনো উদ্যোগ এই গভর্নমেন্ট বা বাংলাদেশের গভর্নর সাহেব এখনো নেন নাই। এতে জনমনে একটা আস্থার সংকট দেখা দিয়েছে যে ব্যাংকগুলো আসলেই সার্ভাইভ করবে কিনা। কারণ বিগত অন্তর্বর্তী সরকার যে উদ্যোগটা নিয়েছিল, ইভেন আমার সাথে যখন আমরা এফবিসির পক্ষ থেকে একটা প্রতিনিধি দল যখন মনসুর সাহেব ছিলেন গভর্নর, ওনার সাথে আমরা সাক্ষাৎ করি, সেখানে আমাদেরকে একদম সুস্পষ্ট অনেক বক্তব্য উনি দিয়েছেন। আমি একটা প্রশ্ন করছিলাম, দেখেন 5ই আগস্টে তো স্বৈরাচার হাসিনা দিল্লিতে পলায়ন করছে, তার বিচার হচ্ছে এবং তার একটা বিচারের রায়ও হয়েছে, তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে এবং সরকার চেষ্টা করছে তাকে ভারত থেকে ফেরত এনে বিচারের মুখোমুখি করার জন্য। কিন্তু আপনি যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন, আমি তো দেখলাম না আপনি আজ পর্যন্ত কারো বিরুদ্ধে কোনো অ্যাকশান নিতে। কারণ এই প্রশাসনের লোকগুলার সহযোগিতাই তো এই ব্যাংকগুলো লুণ্ঠন হয়েছে এবং সারা রাত্র বাংলাদেশ ব্যাংক খোলা রেখে ইসলামী ব্যাংকের মধ্যে এই ব্যাংকগুলোকে জোরপূর্বক দখল করে নিয়েছে একটা গোষ্ঠী। তো আপনি কি অ্যাকশান নিয়েছেন? তখন বলে, দেখেন আমি অ্যাকশান নিচ্ছি, কিন্তু সব অ্যাকশান তার দৃশ্যমান হয় না। তাহলে কই, আপনি তো একটা লক্ষ্য দেখলাম না বাংলা ব্যাংকে সাসপেন্ড হইতে, ডিসচার্জ হইতে, তার কারো প্রমোশন বন্ধ করতে, কিছু তো দেখলাম না। আমরা কিছু দৃশ্যমান দেখতে চাই, কারণ এই 2000 যে ছেলেমেয়েরা শহীদ হলো এবং হাজার হাজার যারা পঙ্গু হলো, তাদের তো আর্তনাদ ছিল এই দেশের সুশাসন ফিরিয়ে আনা, শৃঙ্খলা ফিরিয়ে আনা, তাই না? যে সমস্ত প্রতিষ্ঠানগুলো সরকারকে ভাইব্রেশনে রাখে, উন্নতির দিকে নিয়ে যায়, সেসব প্রতিষ্ঠানগুলোকে সুপথে নিয়ে আসা। তো উনি বললেন আমরা উদ্যোগ নিচ্ছি, দেখেন অর্থ পাচার ফেরত আনার জন্য আমরা বিদেশে বিভিন্ন দেশগুলোর সাথে যোগাযোগ করতেছি। ইভেন আপনারা জানেন যে উনি বলছেন যে বাংলাদেশ ইসলামী ব্যাংকে যে শেয়ারগুলো নিয়েছে এসালম, তাদের এই শেয়ারগুলো আমরা হোল্ড করেছি এবং এগুলো বাজারে বিক্রি করে তাদের যে দেনা আছে হাজার হাজার কোটি টাকা, এটা রিকভারির জন্য আমরা উদ্যোগ নিয়েছি। আর এই ব্যাংকগুলো বোর্ড আমরা বাতিল করে দিয়েছি, আমাদের পক্ষ থেকে বোর্ড আমরা কনস্টিটিউট করে দিয়েছি এবং তারা কাজ চালাচ্ছে এবং নিয়ম মাফিক। তাহলে আমরা জিজ্ঞাসা করছিলাম যে আপনি তাহলে কি এই সমস্ত ব্যাংকের পূর্বের মালিকদেরকে ফেরত দেবেন? তখন উনি বললেন যে ফেরত দেওয়াটা তো আইনগত ব্যাপার এবং এখানে যে শর্ত আছে 2% শেয়ার হোল্ডার শেয়ার কিনতে থাকতে হবে, ও 2% যদি না থাকে সে তো মালিকানা ফেরত পাবে না। তাই বলছিলাম যে 2%টা উঠাইয়া দেন। যখন এই দেশে ব্যাংকিং শুরু হয় প্রাইভেট সেক্টরে, তখন তো কোনো পার্সেন্টেজ ছিল না। 2% উঠাইয়া দেন, তখন অটোমেটিকলি পূর্বের মালিকেরা ফেরত আসার সুযোগ হবে। তো যাই হোক, সেই কিছু পদক্ষেপ উনি নিয়েছেন এবং আমি মনে করব অন্তর্বর্তী সরকার ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল সেক্টরকে, যেমন ট্রেন চলে ট্রেনের লাইনে উত্তোলন করে দিয়েছিলেন, ট্রেন চলা শুরু হয়েছে। এবং এই সরকারের কাছে আমরা চাইব যে এই ট্রেনটা চলুক দ্রুত এবং দ্রুত যাতে এই দখলদার মুক্ত ব্যাংক হয়। অর্থাৎ পূর্বের যারা ব্যাংকে লুট করেছে চিহ্নিত লোক, এরা কোনোভাবেই আইনের ফাঁকে যাতে আর এই ব্যাংকগুলো দখল না করে। এরা আসার তৎপরতা শুরু করলে দেখবেন ব্যাংকিং খাতে দারুণ একটা ভাইব্রেশন সৃষ্টি হবে। এমনি ব্যাংকিং খাতে দুর্বলতার জন্য এই পর্যন্ত 2000-এর অধিক কিন্তু ইন্ডাস্ট্রি এখন বন্ধ। গতকাল বিজিএমই বলল যে ইমিডিয়েটলি আরও 200 গার্মেন্ট ফ্যাক্টরি তাদের বন্ধ হয়ে যাবে। কী জন্য বন্ধ হয়ে যাচ্ছে? যে ব্যাংকের সাপোর্ট না পাওয়ার কারণে। ব্যাংক সাপোর্ট দিতে পারছে না, এলসি করতে পারছে না, তারপর র মেটেরিয়াল ইম্পোর্ট করতে পারছে না, তারপর বেসিক মেশিনারি ইম্পোর্টে ব্যাংক সাপোর্ট দিতে পারছে না। তো এগুলো যদি না করা হয় তাহলে তো বেকারত্ব আবার বাড়বে। অলরেডি কয়েক লক্ষ শ্রমিক তো এর মধ্যে বেকার হয়ে গেছে সমস্ত ফ্যাক্টরিগুলোর কারণে। এই জন্য বন্ধ ফ্যাক্টরি এবং দুর্বল ফ্যাক্টরি, এইটার ব্যাপারে 2 ধরনের পদক্ষেপ নিতে হবে সরকারকে। যেমন সরকার একটা বলছে যে একটা তারা বন্ধ ফ্যাক্টরি চালু করার জন্য একটা সহায়ক ফান্ড তারা গঠন করবেন।
সহায়ক ফান্ড গঠন করবেন, কিন্তু সেটার পরিমাণও খুব সামান্য, হাইয়েস্ট 5 কোটি টাকা পর্যন্ত এই সব ফ্যাক্টরিকে অনুদান দেবেন। কিন্তু এই 5 কোটি টাকা দিয়ে তো বন্ধ ফ্যাক্টরি চালু করা যাবে না। আর যে সমস্ত ফ্যাক্টরিগুলো রুগ্ন হয়ে গেছে তাদেরকে যদি গভর্নমেন্ট নীতি সহযোগিতা না দেওয়া হয় তাহলে এই ফ্যাক্টরিগুলো চালু করতে পারবেন। একটা এক্সাম্পল দিই আপনাকে, এমনও ফ্যাক্টরি আছে যে ফ্যাক্টরি ব্যাংক 400 থেকে 500 কোটি টাকা ইনভেস্টমেন্ট করেছে বেসিক মেশিনারিতে। এখন দেখেন এই ফ্যাক্টরিকে ওই মেশিনগুলো ইনস্টলের জন্য 50 থেকে 60 কোটি টাকা দরকার, এটা ওই ব্যাংক দিচ্ছে না বা দিতে পারতেছে না। আর যে ওয়ার্কিং ক্যাপিটাল দরকার 1,500 থেকে 2,000 কোটি টাকা, সে ওয়ার্কিং ক্যাপিটাল দিতে পারছে না। তো এই ধরনের ফ্যাক্টরি আমার জানা মতে শুধু স্পিনিং খাতে অন্তত 100 ফ্যাক্টরি আছে যেগুলা মেশিনারি এসে গেছে, মেশিনারি ইনস্টল করতে পারছে না, আর ওয়ার্কিং ক্যাপিটাল দিচ্ছে পারছে না, কটন ইম্পোর্ট করতে পারছে না, এগুলো প্রোডাকশনে যেতে পারে না। আর গার্মেন্টস ফ্যাক্টরি এবং টেক্সটাইল ফ্যাক্টরি, টেক্সটাইলের মধ্যে ডাইং, উইভিং এবং ফিনিশিং, এই 3টা খাতের মধ্যে বহু ফ্যাক্টরি তার ওয়ার্কিং ক্যাপিটালের জন্য ঠিকমতো চালাতে পারছে না। তো এই অবস্থাগুলা উদ্যোগ যদি না নেয় সরকার, তাহলে ব্যাংকিং খাতটাকে স্বাভাবিক পর্যায়ে যদি না আনা হয় তাহলে দেশের অর্থনীতি কখনো স্বাভাবিক হবে না। শুধু ব্যাংকিং খাতের জন্য দেখেন আপনার কত ধরনের শিল্পের আপনার বাধাগ্রস্ত হয়েছে, বন্ধ হয়ে গেছে। আপনি দেখেন এখন ইন্স্যুরেন্স ব্যবসা, তারপর চিটাং পোর্টের ব্যবসা, ট্রেনের ব্যবসা, ট্রান্সপোর্টের ব্যবসা, সব কিছুর মধ্যে ভাটা পড়েছে। কেন ভাটা পড়েছে? শুধুমাত্র ব্যাংকিং খাতের দুর্বলতার জন্য। কারণ ব্যাংকটা হলো অর্থনীতির মূল হৃদয়, হৃৎপিণ্ড। এখন এই হৃৎপিণ্ড যদি বন্ধ হয়ে যায় তাহলে অটোমেটিকলি তো বডি নিঃশেষ হয়ে যাবে। এই জন্য এই হৃৎপিণ্ডটাকে চালু রাখার জন্য নীতি সহযোগিতাটা একেবারে জরুরি। আমি পরবর্তী সুযোগ আসলে বলবো যে আসলে কি ধরনের পদক্ষেপগুলো নিলে এই ব্যাংকিং সেক্টরটা আপনার রুগ্ন থেকে ফিরে আসা যায়। তা আমরা একটু আব্দুল হক সাহেব আপনার কাছে আসি। আপনারা বারবিটা থেকে আপনারা একটা দাবি করেছেন যে আগামী বাজেটে যে আপনারা এই যে 5 বছর গাড়ির বয়স 5 বছর থেকে 8 বছর করতে চাচ্ছেন। তো সরকারের হলো একদিকে তারা মানে শুল্ক বেশি চায়, অন্যদিকে পরিবেশের কথা বলে, তাই দুটোর সমন্বয়ে আপনাদের কতটুকু সামঞ্জস্য এই 5 বছর থেকে 8 বছর করাটা? আপনাকে অনেক ধন্যবাদ বিষয়টি তোলার জন্য। অ্যাকচুয়ালি দেখুন, আমরা এটা এই জন্য বলেছিলাম যে যেহেতু আমরা অর্থনীতি আমাদের এখানে সংকটে আছে, সেহেতু আমাদের উচিত হবে, বলা হয়ে থাকে ডলার সেভড ইজ এ ডলার আর্নড। আপনি যদি একটা ডলার বাঁচাতে পারেন তাহলে একটা ডলার অর্জন করলেন। তো আমরা বলেছিলাম যে আমাদের এখানে আমরা 5 বছর বয়স সীমা রেখেছি গাড়ি আমদানির ক্ষেত্রে। তো যে গাড়িগুলো দেশের অর্থনীতির জন্য দরকার, ইন্ডাস্ট্রির জন্য দরকার, পাবলিকের চলাচলের জন্য দরকার, তারপরে হলো ব্যক্তি মালিকানা দরকার, সেগুলো মানুষ কিনতে পারছে না বলে কিন্তু উল্টা কমে গিয়েছে। 25,000 থেকে 10,000-এ চলে আসছে, কি 10,000-এরও কম। অথবা এখানে যদি একটু বয়সটা বাড়িয়ে দেওয়া হয় তাহলে যে গাড়িটা আমরা এখন 5 বছরের পুরনো গাড়ি সে $20,000 আনি, আমরা যদি সেটাকে 8 বছর করে দেন তাহলে গাড়িটা $10,000, $8,000 পাওয়া যাবে। সরকার রাজস্বটা পুরা পাবে, ডিউটি পুরাটা পাবে, কিন্তু আমার ফরেন এক্সচেঞ্জ খুব কম গেল, কোয়ালিটি বেশ কম কিন্তু 5%ও হবে না। কারণ কি? কারণ হচ্ছে যে ব্রিটেনের মতো কান্ট্রি যার প্রতি বছরের বাজারে গাড়ি বিক্রি হয় মোর দেন এ মিলিয়ন, মানে 10 লক্ষের বেশি গাড়ি বিক্রি হয়, এবং তার এখানে ইন্ডাস্ট্রি আছে অনেকগুলো, তারপরে কিন্তু সে আমদানির বেলায় কোনো বয়সসীমা রাখে না। সে বলছে তুমি ইমিশন, দূষণের মাত্রা হবে এতটুকু, এর কম হতে পারবে না, দূষণ এর বেশি হতে পারবে না, এটা দিয়ে তারা নির্ণয় করছে। অন্যান্য কান্ট্রি, অনেক কান্ট্রি, উন্নত দেশে অস্ট্রেলিয়া কিংবা অন্যরাও কিন্তু আমদানির ক্ষেত্রে বয়সসীমাটা এভাবে রাখে নাই। তো আমাদের এখানে তো ওরকম ইন্ডাস্ট্রি নাই, মাত্র এখন কিছু অ্যাসেম্বলিংয়ের শুরু হয়েছে, সেখানে এমনভাবে তাদের সুবিধা দিয়েছে যে আমরা কিন্তু ব্যবসা থেকে ইতিমধ্যেই কিন্তু মারাত্মক মানে বৈষম্যের শিকার হয়ে গেছি। আমাদের বেলায় 130% ডিউটি, আর ইসেদের বেলায় শুধুমাত্র 43% অ্যাসেম্বলিং করলে। তো অ্যাসেম্বলিংয়ে কিন্তু ইন্টারন্যাশনালি কোনো ইন্ডাস্ট্রি ধরা হয় না, সে বাইরে থেকে এনে জোড়া লাগবে যদি তার লোকালি বলা হচ্ছে 30% লোকাল কম্পোনেন্ট তাকে থাকতে হবে। সেটা আছে কি না, সাপ্লাই চেইন আছে কি না, এটা কিন্তু দেখার কোনো ব্যবস্থা নাই। ফলে তাকে রেভিনিউ সুবিধা দিয়ে গরিব মানুষের জন্য সরকার টাকা রোজগার করবে কিংবা সরকার রাজস্ব আহরণ হবে, সেটাকে কম্প্রোমাইজ করে কিন্তু দেওয়া হলো। আমরা ব্যবসা থেকে ছিটকে পড়ছি,
আবার অপরদিকে বয়স সীমার কারণে আমদানি করতে পারছি না। আমার মনে হয় এই জায়গাটা আমরা এখন যেহেতু সরকার নতুন, সরকারের কাছে আমরা খুব ভালোভাবে তুলে ধরার আগে কিন্তু বাজেট চলে আসছে সামনে, জি। তারা দায়িত্ব নিয়েছে ফেব্রুয়ারিতে, মানে অতএব এখানে সময় খুব কম। আমরা খুব চেষ্টা করেছি, কিন্তু আমার মনে হয় ইট ওয়াজ নট এনাফ টাইম। ফলে এই পলিসিটা সরকারের উচিত হবে বিশ্বের অন্যান্য দেশে দেখে কিভাবে করেছে। বাংলাদেশে আমরা বিগত প্রায় 40-50 বছরে যেটা বাজার তৈরি করেছি, হাজার হাজার মানুষের ব্যবসা জড়িত আছে, লক্ষ লক্ষ মানুষের জীবন পরিবর্তিত হয়েছে এই আমাদের গাড়ি ব্যবসার মধ্যে। অতএব সেখানে কিন্তু একটা অর্থনীতি আছে, এমপ্লয়মেন্ট আছে, সবচেয়ে বড় কথা সরকারের বিরাট রাজস্বের ব্যাপার আছে। তারা যে হঠাৎ করে রাজস্ব ওদের বেলায় কমিয়ে দিল, কি লাভ হলো? আমি তো বলবো এগুলা কিন্তু সুচিন্তিতভাবে করা হয়নি, আমাদেরকে জিজ্ঞাসা করা হয়নি, করে ফেলেছে একটা আদেশ করে, ভ্যাট কমিয়ে দিয়েছে, সাপ্লিমেন্টারি ট্যাক্স তুলে দিয়েছে ওদের ক্ষেত্রে মাত্র 5%, আমাদের ক্ষেত্রে 60%, 80% এরকম। আমি খুব প্রমাদ গুনছি, আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে মারাত্মকভাবে কিন্তু আমাদের ব্যবসাগুলো বিপর্যস্ত হবে এবং নতুনের নামে ফরেন এক্সচেঞ্জ অনেক বেশি চলে যাবে এবং ব্যক্তি কিছু গোষ্ঠী যারা মনোপলি করবে তারা বেনিফিটটা নেবে, আর আমরা যে হাজার হাজার লোক করে খাচ্ছিলাম সেটাও কিন্তু ব্যাহত হয়ে যাবে। জি, আমি আবুল কাশেম হায়দার আপনার কাছে আবার আসি, যে আমরা শুনছি যে এবার যে বাজেট হবে তার একটা ফ্রেমওয়ার্কের কথা আমরা শুনছি, যে 9,27,000 কোটি টাকার একটা বাজেট দেওয়ার চিন্তা ভাবনা চলছে। তো একদিকে আমরা দেখছি মূল্যস্ফীতি, অন্যদিকে রাজস্ব ঘাটতি। এই বিপরীতমুখী বাস্তবতায় দাঁড়িয়ে ব্যবসায়ীদের জন্য ব্যবসা বান্ধব বাজেট কি আদৌ দেওয়া সম্ভব কিনা? আসলে এই সরকারের জন্য বাজেটটা একটা চ্যালেঞ্জিং। জি, কারণ আমাদের যে জন আকাঙ্ক্ষা, আমাদের যে আশা এই নির্বাচিত সরকারের অনেক বেশি উপরে। তো কাজে এই বাজেটটা কতগুলো দিক নির্দেশনা যদি না থাকে বাজেটে, তাহলে জন আকাঙ্ক্ষা পূরণ হবে না। প্রথমত যেটা থাকতে হবে বাজেটের দিক নির্দেশনা, সেটা হলো এই যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের উপায় বাজেটে থাকতে হবে। মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে যাতে পণ্যের মূল্য থাকে, সেই নীতি সহযোগিতা বাজেটে থাকা প্রয়োজন। আরেকটা যেটা এই যে কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে বাজেট হতে হবে। এই বিএনপি ঘোষিত নির্বাচনের ইশতেহারে যে 1 কোটি লোকের কর্মসংস্থানের ঘোষণা করা হয়েছে। জি, তো কর্মসংস্থান হবে তো ইন্ডাস্ট্রি মাধ্যমে। ইন্ডাস্ট্রি যদি না হয়, নতুন বিনিয়োগ যদি না হয়, তাহলে নতুন কর্মসংস্থানের কোনো সম্ভাবনা নাই। এই জন্যে বাজেটে নতুন বিনিয়োগ, দেশি এবং বিদেশি বিনিয়োগের বিরাট একটা সুযোগ এখানে রাখতে হবে। তা না হলে নির্বাচনী ইশতেহারে বাস্তবায়ন করা চ্যালেঞ্জ হবে এবং কঠিন হবে। আরেকটা যে জিনিসটা হলো এই নতুন ইন্ডাস্ট্রি করবেন ঠিক আছে, কিন্তু যে বন্ধ ইন্ডাস্ট্রি যেগুলো আছে সেগুলো এবং সিক ইন্ডাস্ট্রি যেগুলো আছে দুর্বল, এগুলোর জন্য বাজেটে নীতি সহজে থাকতে হবে, সুস্পষ্ট বাজেট থাকতে হবে যে বন্ধ ইন্ডাস্ট্রিগুলো কিভাবে চালু করা যাবে, আর যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো সিক হয়ে গেছে ওই দুর্বলতাগুলো বাইর করে সেখানে বাজেটে নীতি সহযোগিতা থাকতে হবে। তাহলে সেখানে নতুন করে কর্মসংস্থান সৃষ্টি হবে। আরেকটা যে জিনিসটা সেটা হলো এই যে বাজেটে শুধুমাত্র ব্যবসা বাণিজ্য না, সমস্ত খাতের উপর তো বাজেট থাকবে। বিশেষ করে আমাদের শিক্ষা খাতে, বিশেষ করে আমাদের স্বাস্থ্য খাতে, এই দুইটা খাতটা হলো বড় বড় খাত আমি মনে করি। এই বাজেটে আমরা যেটা আশা করব যে সর্বোচ্চ বরাদ্দ অতীতে যা দিয়েছিল তার চেয়ে বেশি বরাদ্দ শিক্ষা খাতে দেওয়া দরকার। জি, আপনার কাছে আমরা আসবো, আমরা একটু বিরতিতে যাচ্ছি। আপনার কাছে এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, সুতরাং আপনার কাছ থেকে আরো একটু শুনতে চাই বিষয়টা নিয়ে। আমরা একটু আব্দুল হক আপনার কাছে আসতে চাই, যে আপনারা বারবিটার পক্ষ থেকে একটা দাবি তুলেছেন যে হাইব্রিড এবং রিকন্ডিশন গাড়ির শুল্ক হার কমাতে বলেছেন। তো এই যে সংকট সময় আপনাদের দাবি কেন এনবিআর মানবে, যুক্তিটা কি আপনাদের? দেখুন, আমাদের মানে শুল্ক করের ব্যাপারটা এরকম যে শুল্ক কর যখন সহনীয় মাত্রা রাখা হয়, জি, যখন ক্রেতা কিনতে পারে তখন কিন্তু আপনার রেভিনিউ বাড়ে। আর যখন আপনি নিষিদ্ধ পর্যায়ে রাখেন, মানুষ যখন কিনতে পারে না তখন কিন্তু রেভিনিউ বাড়ে না। প্রশ্ন হচ্ছে যে আপনি
কিনতে দিতে চান কিনা। তো আমরা মনে করি যে আপনি অনেকে যারা গাড়ি কিনতে চায়, বিশেষ করে উপরের দিকের গাড়িগুলো, যেমন উনি ইন্ডাস্ট্রিয়ালিস্ট একজন, ওনার নিরাপত্তা আছে, কমফোর্ট আছে, গাড়ি কিনতে গেলে 400-500% ডিউটি, 800% আছে, যেটা এমপিদের বেলায় জিরো ছিল। সরকারি নিজে যখন কিনে সেগুলো তারা সরকারি লোকেরা চালায়, কিন্তু প্রাইভেট সেক্টরের জন্য কিন্তু এটা কোনো মতেই সহনীয় নয়। এটা অনেক বেশি। আমরা বলছিলাম যদি আপনারা রাজস্ব বাড়াতে চান তাহলে এইসব জায়গাগুলো ডিউটি কমিয়ে দেন, এত বেশি রাখলে পর মানুষ কিনতে পারবে না। আমি মনে করি যে 200%-এর উপরে কোনো ট্যাক্স থাকা উচিত না। আর যদি একদম নিষিদ্ধ রাখতে চান, যেটা চাই না 4000 সিসির গাড়ি, সেটা ঠিক আছে। তো ওইসব ক্ষেত্রে যেমন কিছু সরকার চাচ্ছে, কিছু বিদেশি যেমন টয়োটা কোম্পানি এখানে ইনভেস্ট করেছে, টয়োটা বাংলাদেশ নামে একটা কোম্পানি করে, তারাও কিন্তু কিছু গাড়ি আনতে চাচ্ছে, কিন্তু সেগুলোর ট্যাক্স এত বেশি যে তারা এই করতে পারছে না। অপরদিকে সিকিউরিটির নাম করে আপনি অনেক সুবিধা দিচ্ছেন, সেখানে অনেক বেশি সুবিধা দেওয়া হয়েছে, ফলে হোল জিনিসটা কিন্তু যেমন উন্নত বিশ্বে লাগে। আমি সাউথ আফ্রিকার একটা উদাহরণ দিই। বাংলাদেশ সরকারই সাউথ আফ্রিকার একটা ইউনিভার্সিটিকে এনেছিল স্টাডি করার জন্য। তাদের কাছ থেকে জানতে পারলাম যে সাউথ আফ্রিকাতে গাড়ি তৈরি হয় 40%, বাজারটা প্রায় 1 লক্ষ গাড়ির, 60% ইম্পোর্ট হয়, 40% তৈরি করে। আমদানি এবং তৈরিতে শুল্ক করার ব্যবধান মাত্র 49%। ডিক্লেয়ার যে তুমি যদি লোকালি কেনো তাহলে 49% কম, আর আমদানি করা কেন 49% বেশি। আমাদের এখানে আপনি অলরেডি অ্যাসেম্বলিংয়ের ক্ষেত্রে, ম্যানুফ্যাকচারিং না, 83% সুবিধা দেওয়া হয়েছে। তার মানে এগুলো সুচিন্তিত না, কিন্তু এগুলো বিভিন্ন প্রভাবশালী মহলের প্রভাবে পরে কিন্তু আমাদের এখানে ডেঞ্জারাস একটা, এত বছর ধরে যে আমরা একটা সেক্টর গড়ে তুললাম, এত বিশাল 5-6 হাজার কোটি টাকা রেভিনিউ সরকার পেত, সেটাকে হঠাৎ করে কিন্তু ক্ষতিগ্রস্ত করে ফেললো। এবং এই আরও অন্যান্য অনেক আইটেম এগুলো হয়েছে ইন্ডাস্ট্রির নামে, বাট এটা সাইফুর রহমান সাহেব কিন্তু বলছিল যে না, এগুলো করা হবে না। সাইফুর রহমান সাহেবের পরে কিন্তু অনেকটা সময় ভালো ছিল, কিন্তু হঠাৎ করে এই প্রবণতা আবার বিগত সময় থেকে শুরু হয়েছে। 22 সালে এটা আমরা দেখলাম যে শুরু করেছে। ফলে আমরা বলতে চাচ্ছি যে রেভিনিউ দরকার। আমরা দেখছি মাইক্রোবাসের ডিউটি 22 সালে কমানোর ফলে মাইক্রোবাসের ব্যবহার অনেক বেড়ে গেছে, সরকারের রেভিনিউ 3 গুণ হয়ে গেছে। তো লাভটা কী হলো? আমি ব্যবসা করতে পারলাম, উনি গাড়ি কিনতে পারলো, আপনি সরকার হিসাবে রেভিনিউ পাইলেন, উইন উইন উইন। আর এখন যেটা হচ্ছে সেটা লস লস লস। আপনি এমন পর্যায়ে রাখছেন, মানুষ কিনতে পারে না, রেভিনিউ পাচ্ছেন না। এখন সরকার বলবে যে আমি চাই না গাড়িগুলো, এত গাড়ি দরকার নাই। তা আপনি কি চান সব অটো রাস্তায় চলুক? কয়েক লক্ষ অটো চলতেছে, তার কোনো রেভিনিউ নাই, ট্যাক্স নাই, পারমিট নাই, লাইসেন্স নাই। সম্পূর্ণ পরিবহন ব্যবস্থায় কিন্তু একটা অরাজক অবস্থা, চিন্তাহীনতা, নন গভর্নেন্স অবস্থা বিরাজমান। কিন্তু আমি 50 বছরের বেশি সময় ধরে ব্যবসা করি বলে বলতে পারছি, এবং এইসব পরামর্শ দিয়ে জাপানের মতো কান্ট্রির রাষ্ট্রীয় সর্বোচ্চ পুরস্কারও আমি পেয়েছি। আমার দেশে তো এটা পরিবেশ ভিন্ন, এখানে তো আপনাকে ওইভাবে কেউ মূল্যায়ন করবে না। আপনি এখানে হলো যারা প্রভাবশালী, যারা পলিসিতে প্রভাব বিস্তার করতে পারে, যে কোনোভাবে হোক, বিভিন্নভাবে তারা পলিসিটা তাদের মতো করে নিতে পারে। যার জন্য জনগণের, যেমন ব্যাংকিং, এতগুলো যে ব্যাংকের লাইসেন্স দিল, কোন বিবেচনায় দিল? ব্যাংক এমন লোককে দেওয়া হবে যার নিজের কোনো ব্যবসায়িক ইন্টারেস্ট নাই, যাতে ক্ল্যাশ অফ ইন্টারেস্ট না হয়। পাকিস্তানে আমরা 22 পরিবার বলেছি, তারা কিন্তু ব্যাংকের মালিক হয়েছে, কিন্তু ক্ল্যাশ অফ ইন্টারেস্ট ছিল না, কোনো লুটপাট হয় না, এরকম কোনো রেকর্ড নাই। ফলে বাংলাদেশে আমার মনে হয়, এই ফাঁকে একটু কথা বলে রাখি, পুঁজিবাদ কিংবা রাষ্ট্র যে প্যাট্রোনাইজ করেছে যাদেরকে, তারা কি পুঁজিপতি হয়েছে? তারা কি উদ্যোক্তা ছিল, অলিগার্ক ছিল, ক্রনি ক্যাপিটাল ছিল? তাহলে আগামী দিনে যে শহীদরা মারা গেল, তারা যে প্রত্যাশা নিয়ে বুকে রক্ত দিল, বাংলাদেশে একটা সামন্তবাদিতার অবসান, অন্যায়ের অবসান, আইনের শাসন প্রতিষ্ঠা, অধিকারের প্রতিষ্ঠা, তাদের জন্য কি বার্তা দেবে এই বিপ্লবের পরে যে নির্বাচিত সরকার, কি বার্তা দেবে? তো পুঁজির ব্যাপারে আমি বলবো যে তাদের কিন্তু নতুন করে পুঁজির দর্শন চিন্তা করতে হবে। এবং এই গাড়ি ঘোড়া যেটা আপনি বললেন, আমরা সরকারকে বলবো যে অ্যাব্রাপ্টলি কিছু দয়া করে করবেন না, করে কিন্তু মারাত্মক ক্ষতির কারণ হয়েছে। আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে, এখন গরিব মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। ফলে আপনারা কিছু প্রভাবশালী লোককে বেনিফিট দিতে গিয়ে ক্রনিক ক্যাপিটাল করবেন না। এবং
সেই জন্য আমরা বলছি যে আপনারা বুঝে শুনে কাজ করেন। রেভিনিউটা দরকার, আপনারা এই সেক্টর থেকে রেভিনিউ পাচ্ছিলেন, সেটা সাস্টেনেবল হয়, এগুলো কিন্তু পুনরায় চিন্তা করে করার অবকাশ আছে বলে আমি মনে করি। জি, আবুল কাশেম হায়দার, আপনার কাছে আসি। আপনি যেটা বলছিলেন সেই বিষয়ে ফেরত আসি, যে আমরা এখন দেখছি মধ্যপ্রাচ্যের সংকট, তারপরে ডলারের অস্থিরতার কারণে রেমিটেন্স এবং আমদানি ব্যয় চরম আকার ধারণ করেছে। তো এই সময় আসন্ন বাজেট, বেসরকারি খাতে আমাদের কর্মসংস্থান দরকার এবং বিনিয়োগ ধরে রাখার জন্য আসলে সরকারের কি করা উচিত? অনেক বড় প্রশ্ন করেছেন, অনেক বড় প্রশ্ন। সর্বপ্রথম যেটা এই বাজেটে যেটা আমরা চাই সেটা হলো এই বাজেটে জুলাই আন্দোলনের স্পিরিট এই বাজেট ধারণ করতে হবে। জি, জুলাই আন্দোলনের স্পিরিট কি ছিল? যে একটা ন্যায়ভিত্তিক সমাজ, সুশাসন, বৈষম্যহীন সমাজ, এটাই জুলাই আন্দোলনের স্পিরিট। তাহলে এই বাজেটে এই জিনিসগুলা ধারণ করতে হবে। এই জিনিসগুলো ধারণ করার জন্য বাজেটে মাননীয় অর্থমন্ত্রী যে জিনিসগুলা গুরুত্ব দেবেন সেটা হলো এই সরকারের যে সমস্ত মৌলিক কাঠামো আছে সেই মৌলিক কাঠামোগুলোকে তার আদতে পরিচালনা করার জন্য স্বকীয়তা এবং স্বাধীনতা দিতে হবে। নাম্বার ওয়ান যেটা আমি মনে করি সেটা হলো আইনের শাসনের সুপ্রয়োগ করতে হবে। অর্থাৎ বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করে দিতে হবে। বিচার বিভাগকে যদি স্বাধীন করে না দেওয়া যায়, যেমন আপনারা লক্ষ্য করছেন শেখ হাসিনার সময় এই যে অ্যাসালম গ্রুপের বিরুদ্ধে একটা হাইকোর্টে একটা রিট হয়েছিল, কিন্তু সেখানে হাইকোর্ট রায় দিল কি তার বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না, তার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। সেটা ছিল হাসিনার নির্দেশে। এখন মনে করেন নির্বাচিত সরকার, আমরা তো সেই ধরনের আশা করি না। আমরা চাই যে এই প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠানগুলো যেমন বিচার বিভাগ, নির্বাচন কমিশন, তারপর যে জাতীয় রাজস্ব বোর্ড, তারপর যে আপনার যেমন আমাদের যে সরকারি কর্ম কমিশন, এই সমস্ত, এবং দুর্নীতি দমন কমিশন, এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এবং রাজনীতি মুক্ত করতে হবে। এটাই আসন্ন বাজেটের দিক নির্দেশনা থাকতে হবে আমি মনে করি। দ্বিতীয় যে জিনিসটা বাজেটে দরকার, সরকারকে বড় প্রকল্প গ্রহণ করতে হবে, প্রজেক্ট নিতে হবে। যেমন ধন্যবাদ জানাই যে গতকাল যে পদ্মা ব্যারেজ করার জন্য একনেকে পাশ হয়েছে, এটা খুব ধন্যবাদ রাখি। এই ধরনের বড় প্রকল্প গ্রহণ করতে হবে বিদেশি বিনিয়োগ আনার জন্য। দ্বিতীয় যেটা হলো আমাদের তিস্তা ব্যারেজ, যেমন তিস্তা প্রকল্পটা এই বাজেটে আনতে হবে, একনাকি এটা পাশ করাইতে হবে, এমন তিস্তা ব্যারেজ, পদ্মা ব্যারেজ, এই প্রকল্পগুলো গ্রহণ করতে হবে। তৃতীয় আমি চাই যে বাজেটে আমাদের যে গভীর সমুদ্র বন্দর হওয়ার কথা ছিল সেটা এই বাজেটে আসতে হবে, আলোচনায় আসতে হবে। আরেকটা যে জিনিস, আমরা সমুদ্র জয় করেছি, বঙ্গোপসাগর আমরা জয় করেছি, কিন্তু আমাদের কোনো কূপ খনন হয় নাই, তেল গ্যাস কি আছে জানি না। অথচ আমাদের প্রতিবেশী ভারত এবং বার্মা সমুদ্র খনন করে তারা তেল এবং গ্যাস উত্তোলন করছে। এই বাজেটে পেট্রো বাংলাকে সক্রিয় করার জন্য এবং দেশি বিদেশি বিনিয়োগ কূপ খনন করার জন্য, গ্যাস এবং তেল উত্তোলনের জন্য পর্যাপ্ত বরাদ্দ থাকতে হবে। তা না হলে আমাদের শিল্প খাতকে রক্ষা করা যাবে না। আমরা নিজস্ব তেল এবং গ্যাসের উপর যদি নির্ভর করতে না পারি, শুধু আমদানি নির্ভর করে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করা যাবে না। তো আপনারা লক্ষ্য করছেন কয়েকদিন আগে সামান্য পেট্রোল, অকটেন এবং ডিজেলের ক্রাইসিসে কত লম্বা লাইন সৃষ্টি হয়েছে। তো এইভাবে তো একটা ইন্ডাস্ট্রি হবে না। আবার একটা জিনিস লক্ষ্য করছি, কদিন আগে বলা হচ্ছে যে আবার গ্যাস এবং বিদ্যুৎ দাম বাড়ানো হবে। আমি সরকারকে অনুরোধ করব, ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখতে গেলে ইন্ডাস্ট্রি সেক্টরে গ্যাস ও বিদ্যুৎ দামটা বাড়াবেন না অন্তত। কারণ এখন প্রোডাক্ট কস্ট এবং অন্যান্য খরচের কারণে শিল্পগুলো দুর্বল হয়ে যাচ্ছে, ব্যাংকে ঋণ খেলাপি হয়ে যাচ্ছে। এখন যদি আবার গ্যাস এবং বিদ্যুৎ দাম বাড়ানো হয়, তাহলে নতুন করে আমাদের ইন্ডাস্ট্রিগুলো আবার ঝুঁকির মধ্যে পড়বে এবং উরুগ্ন হয়ে যাবে। এই জন্য এই দিকটাই বাজেটে আসা উচিত বলে আমি মনে করি। আরেকটা দিক আসা উচিত যে দুর্নীতি দমন কমিশন এবং ঘুষ ও চাঁদাবাজি বাণিজ্যের ব্যাপারে এই বাজেটে দিক নির্দেশনা থাকা দরকার। আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা আমি যেটা মনে করি সেটা হলো ঘুষ আর দুর্নীতি। এটাতে আমরা বারবার চ্যাম্পিয়ন হচ্ছি এবং এটাতে আমাদের সমস্ত টাকা পাচার হয়ে যাচ্ছে, ব্যাংকগুলো লুট হয়ে যাচ্ছে,
দিন দিন দরিদ্রের সঙ্গে বাড়তেছে। যেমন দারিদ্র্যের সীমার নিচে দেখেন এখন কত % বেড়ে গেল, এই বিগত কয়েক মাসেই দারিদ্র্যের সঙ্গে হার কিন্তু আবার বেড়ে গেছে। তো কাজে বাজেটে এই দিকগুলো যদি উল্লেখযোগ্যভাবে না থাকে তাহলে কিন্তু এগুলাকে কোনোভাবেই বন্ধ করা যাবে না। আর এটার জন্য দরকার সুশিক্ষা এবং স্বাস্থ্য সুরক্ষা। সুশিক্ষার জন্য শিক্ষা খাতে বাজেট লাগবে এবং শিক্ষার নীতি এবং শিক্ষা কমিশন গঠন করে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা গ্রহণ করতে হবে। আর স্বাস্থ্য খাতে দুর্নীতি যদি বন্ধ না করেন, আপনি যতই বাজেট দেন কিছু হবে না। আপনি গত 16 বছর দেখেছেন কি ধরনের দুর্নীতি স্বাস্থ্য খাতে হয়েছে, এখনো সেটা চলছে। আপনি কোনো সরকারি হসপিটালে যাইয়া কোনো ওষুধপত্র পাবেন না প্রেসক্রিপশন ছাড়া। আলোচনার একই শেষে, কারণ এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এই বাজেটের আগে আপনাদের মতন অভিজ্ঞ লোকদের কথা শোনা। তো আমরা আলোচনা একেবারে শেষে আমি আব্দুল হক সাহেব আপনার কাছে বলবো যে আপনি সরকারকে কি উপদেশ দিবেন বাজেটের ব্যাপারে? বেশি সময় পাবেন না, 2 মিনিটের মধ্যে। অনেক ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি আমরা ফিল্ডের মানুষ হিসাবে বলবো যে সরকারের রাজস্ব ব্যয় হ্রাস করা উচিত। এবং যেমন ধরুন স্বাধীনতার পরপর যে সরকার হয়েছিল, তাজউদ্দিন আহমেদ সাহেব তখন সরকারি কর্মচারীদের বেতন পর্যন্ত অর্ধেক করে দিয়েছিলেন। আমাদেরকে যেমন দক্ষিণ কোরিয়াতে যখন অর্থনৈতিক সংকট হয় তখন মানুষের কাছ থেকে স্বর্ণ, মহিলাদের কাছ থেকে ধার করে সরকার নিয়ে গিয়েছিল এবং সংকট উত্তরণের পরে আবার সরকার সেগুলো ফেরত দিয়েছে। ফলে জাতি এখন সংকটে আছে। সেই জন্য যেমন ভারতে নরেন্দ্র মোদী সরকার কিন্তু ঘোষণা করেছে যে লোকেরা যেন স্বর্ণ না কিনে, বিদেশ ভ্রমণ কমিয়ে দেয়, এমনকি ভোজ্য তেল 10% কনজিউম কম করে। অতএব বাংলাদেশেও কিন্তু এরকম একটা সংকোচন নীতি নিতে হবে। এই সংকোচন নীতি নিয়ে যাতে সমস্ত অপচয়ের জায়গাগুলোকে কমিয়ে দেওয়া, অপ্রয়োজনীয় প্রকল্প টোটালি পরিহার করা, পক্ষান্তরে যে প্রয়োজনীয় যেটা ব্যবসা বাণিজ্যকে সহায়তা করবে সেই সব প্রকল্পগুলোকে নেওয়া, আর হলো সরকারের একটা ব্যয় হ্রাস করার একটা স্কিম নেওয়া, প্রতি বছর 10% করে হ্রাস করা। যেমন রাজস্ব ব্যয়ের অনেকগুলো কমানো যেতে পারে। আমি একটা উদাহরণ দিই। একটা মাইক্রোবাস কেনার জন্য কোনো একটা ডিপার্টমেন্ট 2 কোটি টাকা করে প্রাক্কলন করেছে, 2 কোটি টাকা। অথচ একটা রিকন্ডিশন মাইক্রোবাস চমৎকার গাড়ি পাওয়া যায় 50 থেকে 70-75 লাখ টাকায়, যেটা 30 বছর চলবে। এবং এখানে এনজিও, এমবেসি সবাই কিন্তু এরকম ব্যবহার করছে। তাহলে কেন ওই দেশের সরকারকে 2 কোটি টাকা দিয়ে তার ডিপার্টমেন্টকে গাড়ি দিতে হবে? আপনি রিকন্ডিশন কিনে মানে 3 বছর, 4 বছর, 5 বছরের পুরনো গাড়ি কিন্তু আরও 25-30 বছর চলবে। যদিও সরকার অতদিন চালায় না, 5 থেকে 10 বছর চালায়, কিংবা সরকার ভাড়া নিয়েও চালাতে পারে। বাট কিনতে হলে 1/3 টাকা দিয়ে যদি আপনার কাজ চলে, কেন আপনি এত টাকা দিয়ে কিনবেন? এবং সেই টাকাটা কাদের? যখন একটা সংকটে আছে দেশ এবং আপনাকে সেভ করতে হবে। সেই জন্য আমি মনে করি যেমন আমদানির ক্ষেত্রে আমরা অনেক ব্যয় হ্রাস করতে পারি, লাইক বয়স বাড়িয়ে দিলে আমার ডলার অনেক বাঁচবে। আবার সরকার যদি রিকন্ডিশন গাড়িটা কেনে তাহলে কিন্তু তার অনেক ব্যয় হ্রাস হবে। আপনি যদি বলেন যে ইলেকট্রিক ভেহিকেল ইত্যাকার নাম দিয়ে খালি নতুন আনা শুরু করেন, অনেক বৈদেশিক মুদ্রা কিন্তু চলে যাবে। ফলে ব্যয় হ্রাস করা এবং অ্যাপ্রোপ্রিয়েট ব্যয় করা সরকারের অন্যতম নীতি হওয়া উচিত। এবং দুর্নীতি, তারপরে অপ্রয়োজনীয় প্রকল্প পরিহার করা, এবং বিশেষ করে তরুণদের আমাদের বিনিয়োগের জায়গায় যেখানে সরকারকে আপনার কর্ম তৈরি করতে হবে, আপনাকে বাজারে মানুষকে আয় বৃদ্ধি করার জন্য যেসব ব্যবস্থা দিয়ে নিলে পর আয় বাড়বে সেই জায়গাগুলোতে সবচেয়ে বেশি বিনিয়োগ করা লাগবে। জি, সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ ধরে আমাদের 2 জন অত্যন্ত জ্ঞানী এবং বিজ্ঞ ব্যবসায়ী নেতা তাদের কথা আমরা শুনছিলাম এবং এটা আমাদের জন্য খুবই ছিল। তা আমরা আলোচনার মধ্যে পেলাম সেটা হলো যে আমাদের দেশকে আসলে একটা পরিকল্পিতভাবে আমাদের অর্থনৈতিক খাতকে ধ্বংস করা হয়েছে, ব্যাংকিং সেক্টরটাকে একেবারেই নিঃস্ব করে দেওয়া হয়েছে এবং এর থেকে উত্তোলনের জন্য একক কোনো পলিসিতে এটা সম্ভব নয়। এটার জন্য আমাদের প্রয়োজন সুশাসন, জবাবদিহিতা এবং নীতি নির্ধারকদের সাথে প্রকৃত ব্যবসায়ীদের সমন্বয়। এবং এই সমন্বয় নিয়ে আমাদের যারা দেশপ্রেমিক ব্যবসায়ীরা আছেন এবং আমাদের সরকারের ব্যয় কমাতে হবে, কৃচ্ছ্রতা সাধন করতে হবে, কিন্তু উন্নয়নমূলক কাজ করতে হবে এই জন্য যাতে কর্মসংস্থান তৈরি হয়। সুপ্রিয় দর্শক,
আমরা আজকের পর্ব এখানে শেষ করছি। আগামীতে আপনাদের সাথে আবারও আমাদের দেখাবে নতুন পর্বে নতুন গেস্টদের সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।